আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় রিস্ক অ্যান্ড রিটার্ন নবম ক্লাস। বিগত 8টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 8টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিকভাবে শিখেছি এবং 2004 সাল থেকে 2007 সাল পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে 2008 সাল এবং 2009 সাল এই দুইটি সালে বিভিন্ন সিলেবাসে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2008 সালের একটি অঙ্ক দেখি। প্রশ্নটি বলা আছে, অ্যাট প্রেজেন্ট সাপোজ দ্য রিস্ক ফ্রি রেট ইজ 12% অ্যান্ড দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও 16%। রিস্ক ফ্রি 12% আর RM মার্কেট পোর্টফোলিও 16%। দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর 4 স্টক লিস্টেড আছে টুগেদার উইথ দেয়ার এক্সপেক্টেড বেটাগুলো দেওয়া হয়েছে। দেখুন এখানে পোর্টফোলিও ABCD 4টা পোর্টফোলিও দেওয়া হয়েছে, স্টক, এভারেজ রিটার্ন সাপ্লাই দেওয়া হয়েছে প্রশ্নে, আর বেটা লেখা আছে। বেটা এর জন্য 1.35, বির জন্য 0.85, সিতে 1.20 এবং ডি 1.75 দেওয়া আছে। এখন আসুন প্রশ্নটি পড়ে আমরা এখানে দেখলাম যে এটি হলো 7 নম্বর ফরম্যাটের অঙ্ক CAPM। কীভাবে চিনলাম প্রশ্নটি? যেহেতু প্রশ্নে রিস্ক ফ্রি দেওয়া রয়েছে, বেটা দেওয়া রয়েছে, মার্কেট পোর্টফোলিও দেওয়া রয়েছে, তো এটা আমরা বুঝতে পারছি CAPM এর সূত্র। এখন রিকোয়ারমেন্ট কী চাওয়া হয়েছে? নিচে বলা হয়েছে অন দ্য বেসিস অফ দিস দ্য এক্সপেনশন হুইচ স্টক আর ওভার ভ্যালুড অ্যান্ড আন্ডার ভ্যালুড। উপরের যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, দেখুন আমাদের তৈরি করতে হবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এখানে দেওয়া আছে কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তো যেটা এভারেজ রিটার্ন দেওয়া আছে এইটার সাথে আমরা তুলনা করব তৈরিকৃত এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। যদি পজিটিভ হয় তাহলে ওভার ভ্যালুড, আর যদি নেগেটিভ হয় তাহলে আন্ডার ভ্যালুড। তাহলে আমাদের এখন বর্তমানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তৈরি করতে হবে রিস্ক ফ্রি সূত্র দিয়ে। উই নো দ্যাট, আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ER = রিস্ক ফ্রি প্লাস বেটা ইন্টু RM মাইনাস রিস্ক ফ্রি। স্টক এ প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 12% আছে রিস্ক ফ্রি, প্লাস বেটা হচ্ছে প্রথমটা 1.35, ব্র্যাকেটের ভিতরে 16% মাইনাস 12%। পরের লাইন 12% প্লাস 1.35 ইন্টু 16 থেকে 12 বাদ দিলে 4% থাকে, তাহলে 4 এর সাথে 1.35 গুণ করলে হয় 5.40। 12 আর 5 17.40%। এটা হলো আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান। পরেরটা 2 নম্বরে এখানে 12% রিস্ক ফ্রি প্লাস 0.85 হচ্ছে বেটা, তার সাথে 16% মাইনাস 12% বিয়োগ করলে হয় 4%। 4%-এর সাথে 0.85 গুণ করলে আসে 3.40, 12 আর 3 15.40। সি নাম্বার, এটা একইভাবে 12%, বেটা আছে 1.20, 16% মাইনাস 12%। সেখানে দেখুন সবই একই ইনফরমেশন আছে, শুধুমাত্র বেটাটা একটু চেঞ্জ হচ্ছে। বেটা চেঞ্জ করে আমরা মান বসাই দেন, এখানে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নের একটা মান চলে আসবে। প্রসেস সাপ্লাই দেওয়া ছিল এভারেজ রিটার্ন, লিখলাম আমরা এভারেজ রিটার্ন, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা যেটা পেয়েছি এই মানটা আমরা অ্যাকচুয়ালি রিটার্ন এইভাবে লিখে দিলাম। এবার আমরা বিয়োগ করি, 18 থেকে 17.40 বিয়োগ করলে প্লাস 0.60 আসে, এটা প্লাস ফিগার। 15 থেকে 15.40 বিয়োগ করলে মাইনাস 0.40 আসে। 16 থেকে 16.80 বাদ দিলে মাইনাস 0.80 আসে। 20 থেকে 19 বাদ দিলে প্লাস 1% থাকে। এখন আসুন, যেগুলি পজিটিভ আছে এগুলো সব ওভার ভ্যালুড, আর যে দুইটা নেগেটিভ হয়েছে এই দুইটা হচ্ছে আন্ডার ভ্যালুড। আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের প্রশ্ন আমরা ইতিপূর্বে এর আগে একটা অঙ্ক দেখেছিলাম, শুধুমাত্র অল্প একটু ফিগার চেঞ্জ করে এই অঙ্ক আবার দিচ্ছে পরীক্ষায়। 8 সালের আরেকটা প্রশ্ন, এটা বলছে অ্যাজুমিং দ্য CAPM উইথ দ্য রিস্ক ফ্রি ল্যান্ডিং বাট নো রিস্ক ফ্রি রিটার্ন অন রিস্ক ফ্রি বোরোয়িং, দ্য রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও 10% অ্যান্ড দ্য রিটার্ন অন রিস্ক ফ্রি সিকিউরিটি ইজ 5%। তাহলে রিস্ক ফ্রি মান দেওয়া রয়েছে, মার্কেট রিটার্নের মান দেওয়া রয়েছে 10%। এটা কোন ফরম্যাট হবে? এটাও তো CAPM এর সূত্র। তো CAPM এর সূত্র অনুযায়ী 7 নম্বর ফরম্যাটে চলে যায়। অবশ্যই লেখা ছিল CAPM এর দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ 30%, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। এখন টেবিলটা পূরণ করতে হবে। টেবিলে স্টক X আর Y দেওয়া আছে,
এক্সপেক্টেড রিটার্ন রিস্ক ফ্রি করে সিএপিএম এর এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া নেই, বেটা দেওয়া নেই। তাহলে রিস্ক ফ্রি দিয়ে আমরা বেটা বের করতে পারবো, বেটা এক্স বেটা ওয়াই এটা বের করতে পারবো। আর রেসিডুয়াল ভেরিয়েন্স আছে, রেসিডুয়াল ভেরিয়েন্স দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারবো। তো আসুন প্রথমে আমরা রিস্ক ফ্রি দিয়ে সিএপিএম দিয়ে আমরা বেটার মানগুলো বের করি। ক্যালকুলেশন অফ বেটা ফর এক্স রিস্ক ফ্রি ইন্টু বেটা রিস্ক ফ্রি প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস এক্স ফ্রি। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রথমটা আসে 16%, লিখলাম 16%। রিস্ক ফ্রি প্রথমটাই সবকটার জন্যই অবশ্যই 6%। বেটার মান দেওয়া নেই, আর এম দেওয়া রয়েছে 10%, 10% মাইনাস 6%, তাহলে থাকলে 4-4-এর সাথে বেটা গুণ হলো, তাহলে 4 বেটা, আচ্ছা 4% বেটা আর এখানে 6%। তো এই পাশে 6% এই 16-র সাথে আমরা যোগ বিয়োগ করতে পারি, যোগ বিয়োগ করলে থাকে 10%। তাহলে 4% বেটা সমান সমান 10%, অর্থাৎ বেটা সমান সমান 10%কে 4 দ্বারা ভাগ করলে 2.50, অর্থাৎ বেটা প্রথমটা হলো 2.50। দ্বিতীয়টা আমরা বেটা বের করবো, এর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া রয়েছে 8%। তো 8% অবশ্যই আমরা দশমিক দিয়ে করেছি, দশমিক অথবা পার্সেন্টেজ সহ যে কোনো একটা করলে হবে, সমস্যা নেই। দশমিক যখন দেবো তখন সবগুলো দশমিক দেবো। তো এখানে আমরা দেখলাম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 0.08, তাহলে রিস্ক ফ্রি আছে 0.06, বেটার মান নেই, 0.10 থেকে 0.60 বাদ দিলে 0.04 বেটা। তো 0.4 বেটা সমান সমান যদি এত হয়, অতএব বেটা সমান সমান 0.5, অতএব 0.50 এটা হলো হচ্ছে আমাদের বেটা ওয়াই। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ওয়াই, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য সিএপিএম দিয়ে বের করা সম্ভব না, তো ভেরিয়েন্স রেসিডুয়াল ভেরিয়েন্স দিয়ে বের করা সম্ভব। তো আসুন আমরা দুইটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লিখলাম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার সূত্র, সংক্ষিপ্ত সূত্র, যেহেতু রেসিডুয়াল ভেরিয়েন্স আছে, উই নো দ্যাট, আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান বেটা ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মার্কেট হোল স্কোয়ার প্লাস রেসিডুয়াল ভেরিয়েন্স। এখন মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে দেওয়া ছিল 30%, বেটার মান প্রথমে এক্স এর জন্য 2.5 লিখলাম, 2.5 ইন্টু 0.30 হোল স্কোয়ার ইন্টু প্লাস রেসিডুয়াল ভেরিয়েন্স প্রথমটা আছে কত 0.0375, এটা প্লাসের পরে অংশ পরে থাকবে, আগে আমরা ভিতরের গুণটা করে স্কোয়ার করে নিই। তো এই গুণ কমপ্লিট করে স্কোয়ার করলাম, স্কোয়ার করে এটাকে প্লাস করে দিয়ে তারপরে আমরা রুট করে দেখি যে 77.46%। এখানে আর 1-2 লাইন বাড়ালে ভালো হয়। তো আমরা ওটা বুঝতে পারছি যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাওয়া গেছে। এবার আসুন দ্বিতীয়টা ওয়াইতে। ওয়াইতে একই অবস্থা, বেটা আছে 0.5 আর তার সাথে স্ট্যান্ডার্ড মার্কেট হচ্ছে 0.3 এর সাথে গুণ করে স্কোয়ার করলাম, স্কোয়ার করে যে মান আসলো তার সাথে 0.077 এটা কি করলাম রেসিডুয়াল ভেরিয়েন্স, এটা যোগ করলাম, যোগ করার পরে রুট করার পরে আসছে 0.3162, এতে আমরা একসাথে গুণ করলে 31.62% অ্যান্সার। এখন এইটা আমরা ফিলিং দ্য গ্যাপ, এই গ্যাপটা পূরণ করবো। এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইটা মান লিখবো আর বেটা দুইটা মান লিখবো। বেটা দুইটা হচ্ছে একটা 2.5 আর এটা হচ্ছে 0.50, তো সেটা লিখলাম 2.50 আর এটা হচ্ছে 0.50। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একটা আসছে আমাদের 77.46 আর এটা আসছে 31.62, ব্যাস এইটা আমরা ফিলিং দ্য গ্যাপ, এই গ্যাপটা পূরণ করে দিলাম। এরপর আসুন 9 সালে এটা অঙ্ক আসছে, এই অঙ্কটা 12 সালেও আসছে আবার। তো 9 সালে অঙ্ক, রিটার্ন অফ টু সিকিউরিটিজ ফর লাস্ট 5 ইয়ার্স। দেখুন 9 সালে এই অঙ্কটা এসেছে যে নাম্বার অফ ইয়ার দেওয়া রয়েছে 5 বছর, স্টক এ বি দুইজনের রিটার্ন দেওয়া আছে 5 বছরের রিটার্ন। এখন রিকোয়ারমেন্ট বসে কোভেরিয়েন্স বিটুইন দ্য সিকিউরিটি এ অ্যান্ড বি, কোভেরিয়েন্স করতে হবে দুইজনের। বিটুইন বললে দুইজন একসাথে যখন বলে তখন আমাদের দুইজনের একই রুটের মধ্যে গুণ দেখাতে হয়। তো আসুন সেই সূত্রটা আমরা দেখাই। ক্যালকুলেশন অফ কোভেরিয়েন্স বিটুইন দ্য সিকিউরিটি এ অ্যান্ড বি, উই নো দ্যাট, আমরা জানি কোভেরিয়েন্স অফ এ বি সমান সমান সামেশন আর আই মাইনাস স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইন্টু উপরে আছে আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এখন উপরে আমরা হোল স্কোয়ার দিচ্ছি না আর রুট দিচ্ছি না, কেন? এটা আমাদের হোল স্কোয়ার না দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু এটা নাম্বার অফ ইয়ার দেওয়া ছিল, নাম্বার অফ ইয়ার দেওয়া থাকলে তখন তো প্রবাবিলিটি থাকলে অবশ্যই আমরা এটাকে হোল স্কোয়ার করতাম, তো এন দ্বারা ভাগ করতে হয়। আর সেই হিসেবে দেখলাম এখানে আমাদের কয়টা মান আছে। প্রথম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা তো দেওয়া নেই, এটা বের করতে হবে, আর এর মান দেওয়া আছে। তো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ এ 5টা মান দেওয়া আছে, 5টা মান যোগ করলাম, 5টা মান যোগ করে 5 দ্বারা ভাগ করলাম, এভারেজ হয়ে গেল কত 7।
আর বিতে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলাম, এতে আসলো 5%। এবার আমরা এই সূত্রে মান বসাবো, একটা ছক তৈরি করলাম যে স্টক এর জন্য আর স্টক বির জন্য। প্রথমে আর এর মান আর এক্সপেক্টেড এর মান। আচ্ছা, এখন আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা আসে 0.08 থেকে 0.07 বাদ দিলে 0.01 আসে। 0.03 থেকে 0.07 বাদ দিলে -0.04 থাকে। 16 থেকে 0.07 বাদ দিলে 0.09 থাকে। আর -0.02 থেকে আবার যদি -0.057 মাইনাস করি তাহলে কিন্তু এটা -9 হয়, -09 আসে। ঠিক 10 থেকে 0.07 বাদ দিলে 0.03 আসে। এখন এইটা আমরা মান ফলাফল এখানে বসানোর পরে বি স্টকের মধ্যে গেলাম। এবার বি স্টক যে মানগুলো আছে আর এর মান এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান বসানো হলো, বিয়োগ করে এই মানগুলো পাওয়া গেল। এখন এই পাশে যে আর ইন্টু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ এ আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ বি, এই দুইটা আমরা গুণ করে দিলাম। তার মানে এখানে আমাদের মান হচ্ছে 0.01 আর এখানে 0.01, গুণ করে যা আসে তা -0.001, 3 0 আসছে। এবার -04 আর শুধু 0 গুণ করলে 0ই হয়। এদিকে আছে 0.9 আর এদিকে আছে 0.5, গুণ করলে 0.0045। -0.9 -0.7 গুণ করলে +0.063, দুইটা মাইনাসে গুণ করে প্লাস হয়ে গেছে। 0.3 আর 0.3 গুণ করলে 0.009। এখন এগুলো যোগ করলে যে মান আসে এই মানটাই হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্নের। এখন এটাকে আমরা n দ্বারা ভাগ করবো, তাহলে ভেরিয়েন্স হবে। n কত ছিল? 5। এই মানটাকে 5 দ্বারা ভাগ করলাম, অর্থাৎ ভেরিয়েন্স হচ্ছে 00232। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের দুইটাই দেখাতে বলেছে। দেখুন এই প্রশ্নে বলছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স অফ টু সিকিউরিটি। ভেরিয়েন্সও দেখাতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2 নম্বরে যেহেতু নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, তো আমাদের n-1 দিয়ে ভাগ হবে। রুট ওভার ভিতরে সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ এ হোল স্কয়ার ডিভাইডেড বাই n-1। n হচ্ছে 5 থেকে 1 চলে গেলে 4। আচ্ছা, আর অনেকগুলো আছে 0.08 থেকে 0.7 বাদ দিয়ে হোল স্কয়ার, প্লাস 0.3 থেকে 0.7 বাদ দিয়ে হোল স্কয়ার, প্লাস 7.16 থেকে 0.07 বাদ দিয়ে হোল স্কয়ার। এভাবে আমরা 5টা মান ক্যালকুলেশন করলাম। এখানে 0.8 থেকে 0.7 বাদ দিলে থাকে 1, এই 1কে আবার স্কয়ার করলে 0.001, প্লাস এটা 0.016, প্লাস 0.081, প্লাস 0.081, এরপর আছে প্লাস 0.0003 পরে 9। সবগুলো যোগ করে যা পাওয়া গেছে তার আবার 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করে রুট করলাম, এটা আসে 0.0686। এটাকে 100 দিয়ে গুণ করলে 6.86। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর বি। বি যখন হবে বির মানগুলো ঠিক একইভাবে বসাবো, একইভাবে বসাই। সেখানে আসলো কত? 4.58%। আশা করি বুঝতে পারছেন। এরপর আসুন ক্যালকুলেশন অফ ভেরিয়েন্স। এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকেই এখন আমরা যদি রুট না করি তাহলে এটা ভেরিয়েন্স হয়ে যাবে। যেমন আমাদের এইটা মান আসছে কত? 0.686, তাই না? এটা রুটের আগে, মানে রুট ফলাফল বের করার আগে, তাহলে রুটের আগে কি ছিল? 0.0047, এটা ছিল আমাদের রুটের পূর্বে। তাহলে 0047 এই যে রুটের পূর্বে ছিল, ওইটা আমরা এইভাবে বের করেছি যে যেহেতু ভেরিয়েন্স বের করতে হবে, তাহলে উভয় পক্ষে এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, তো এটার স্কয়ার করলে 0.0047 চলে আসে। এটা আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে হবে 0.47%, আর 100 দিয়ে না গুণ করলে এভাবে উত্তর লিখে দেওয়া যাবে। ঠিক আছে, দেখুন কেন ভেরিয়েন্স এরকম হলো, যে আমরা জানি স্ট্যান্ডার্ডের উপরে স্কয়ার হলেই তো ভেরিয়েন্স হয়। তাহলে বোথ সাইড আর স্কয়ারিং, উভয় সাইড স্কয়ার করলাম, এটা স্কয়ার করলাম, এটা স্কয়ার করলাম করে আবার জায়গায় ফিরে আসলো। যদি আমরা এটা দেখি তাহলে বুঝতে পারবো, যেমন এখানে দেখা যাচ্ছে ও রুট ব্যবহার করার আগেই ছিল কি 0.0047, এইটাই উত্তর আসবে। আর ভেরিয়েন্স এখানকার উত্তর আসবে 0.0021। তো এখন যদি আমরা এটাকে অর্থাৎ 0458 কি স্কয়ার করি, তারপর আমরা ফিরে চলে আসবে এটা, এই যে 0021 এখানে আসলো, এই যে 21 অর্থাৎ 21.21%। তো আমরা ভেরিয়েন্স বের করলাম। এবার আসি কোরিলেশন বিটুইন দ্য সিকিউরিটি এ অ্যান্ড বি। রিলেশনের মান আমরা জানি উপরে কোভেরিয়েন্স এ বি ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি। আর কোভেরিয়েন্স এ বি আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে রেখে আসছি, এটা কত? 00232।
আর স্ট্যান্ডার্ড এ হচ্ছে 6.86 আর বি হচ্ছে 4.58। এই মান দশমিক আকারে লিখে দিলাম, দিয়ে গুণ করলাম, নিচে গুণ করে উপরে মানটাকে ভাগ করলাম, ভাগ করলে 0.7384। আর রিলেশনের মান কখনো 1-এর উপরে যাবে না, যদি 1-এর উপরে কখনো ভুল করে যায় তাহলে ভাবতে হবে আপনার অঙ্ক ভুল হচ্ছে। ক্যালকুলেশন অফ পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। পোর্টফোলিও রিটার্ন দেখাতে হবে, ক্যালকুলেশন অফ পোর্টফোলিও রিটার্ন। পোর্টফোলিও রিটার্ন করতে গেলে অবশ্যই ওয়েট দেওয়া লাগবে, ওয়েটটা প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে। পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেখানে 50-50 পোর্টফোলিও ওয়েট, দুইটা স্টক এ এবং বির ভিতরে, আর 70-30 পোর্টফোলিও ওয়েট, তাহলে আবার দুইবার করতে হবে। তো আসুন এটা আমরা অঙ্কটা করি। পোর্টফোলিও রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ এ, ওয়েট অফ এ, রিটার্ন অফ বি, ওয়েট অফ বি। ওয়েট এ 50 আর প্রথম ওয়েট বি হচ্ছে 50, তাহলে 0.07-এর সাথে এটা গুণ করলাম 0.035, আর এটা আসলো 0.025। এখন এটা আমরা যোগ করে গুণ করলাম, তো 6% আসলো। আচ্ছা, এরপরে আসেন ওয়াইতে, পরে বিতে 70-30, তাহলে এ রিটার্ন হচ্ছে 7%, এর সাথে 0.7, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে বিতে আসছে কত 5%, এর আবার 0.3 গুণ করলাম, এদের যে গুণফল আসলো ফলাফল যোগ করলাম 6.40%। ক্যালকুলেশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা প্রথমেই শিখেছিলাম যে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া থাকে, এটাকে স্কোয়ার করতে হয়, ওয়েট দেওয়া থাকে, স্কোয়ার করে নিতে হয়। তো সেটা আমরা লিখলাম স্ট্যান্ডার্ড এ স্কোয়ার ওয়েট অফ এ স্কোয়ার, স্ট্যান্ডার্ড অফ বি স্কোয়ার ওয়েট অফ বি স্কোয়ার, প্লাস 2 স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি ইন্টু কোএফিসিয়েন্ট কোরিলেশন অফ এ বি। এখন আমরা এটার মান একটু বের করব কি হবে, দেখুন স্ট্যান্ডার্ড এর মান 0.0686 হোল স্কয়ার ইন্টু 0.5 হচ্ছে আমাদের প্রবাবিলিটি, প্লাস 0.0458 হোল স্কয়ার ইন্টু 0.50, এরপরে প্লাস 2 ইন্টু স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি ইন্টু কোএফিসিয়েন্ট কোরিলেশন। রিলেশন এখানে মান আমরা যেটা বের করলাম এইমাত্র, কোএফিসিয়েন্ট কোরিলেশনের মান এটা আমরা এখানে বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে ফলাফল দেখালাম, এখানে কত আসছে 4.1268 অ্যান্সার। ঠিক বিতে পোর্টফোলিও একইভাবে এটাও ফলাফল বের করে দেখা গেল কি 5% আসছে। এই ছিল আমাদের 2009 সালের প্রশ্ন। শিক্ষার্থীগণ 2009 সালের প্রশ্নটা 12 সালেও এসেছে। তো এই অঙ্কটা আমরা এই যে সমাধান করা একটু বড় হয়েছে বলে এটা সি পার্ট, অবশ্যই এর আগের অঙ্কটা একটু ছোট ছিল। তো আজকের ক্লাসে আমরা 8 এবং 9 দুইটা সালের অঙ্ক করলাম, আগামী ক্লাসে আমরা 10 সালের অঙ্ক শুরু করব। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।